আরও একবার চোখে মুখে জল নিল। তারপর আয়নার দিকে তাকিয়ে থাকলো। কিন্তু অবাক করা বিষয় হলো, আয়নার সামনে নিজের প্রতিবিম্বকে কেমন যেন অচেনা মনে হলো। তিথি হাসছে না, কিন্তু তার প্রতিবিম্ব হাসছে। তিথির হাতটা এবার ভয়ে কাঁপছে। ধীরে ধীরে তিথি আয়নাটাকে ছুতেই সারা শরীরে কেমন যেন একটা ঝাঁকুনি মনে হলো। এবার আর তিথির প্রতিবিম্ব হাসছে না, বরং চোখের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলছে। তিথি বাথরুম থেকে বেরিয়ে এলো, তবে এবার সে তার নিজের জগতে নেই। কেউ যেন তাকে চালনা করছে। বিকেলে তাপসী আর তার বাবা কলেজে চলে এসেছে। চারিদিকে তখন খুব ব্যস্ততা। ছাত্রীরা যারা অংশগ্রহণ করেছে তারা তখন সাজতে ব্যস্ত। তাপসী একবার এদিক ওদিক তাকিয়ে নিল। মৃণালবাবু তা লক্ষ্য করে বললেন, কাউকে খুঁজছিস? তাপসী বলল, বিনোদকে খুঁজছি, একটু দরকার ছিল। কিন্তু তাপসীর চোখ তখন তিথিকে খুঁজছে। আর একটু পরেই প্রোগ্রাম শুরু হবে। একজন এসে বললেন যে প্রোগ্রাম সঞ্চালনা করবে সে তো এখনো এলো না। তাকে তো আরো আগে আসতে বলেছিলাম। কথাটা বিনোদের কানেও গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5:30 বাজছে, অথচ তিথি বলে গিয়েছিল সে 4:30 নাগাদ চলে আসবে। হঠাৎ করে তাদের মধ্যে একজন বলে উঠল, ওই তো তিথি আসছে। বিনোদ, তাপসী, মৃণালবাবু গেটের দিকে তাকাতেই চমকে গেলেন। তিথি নাকি সুদেষ্ণা? অবিকল আজ একই রকম সাজ। তিথি পরেছে নীল রঙের সিল্ক শাড়ি, খোলা চুলে সুন্দর বেলি ফুল দেওয়া। সুদেষ্ণাও তাই করত, এক হাতে চুড়ি আর এক হাতে ঘড়ি। তিথি আরও একটু এগিয়ে আসতে মৃণালবাবু চোখ থেকে চশমাটা খুললেন। তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। বিনোদ সেই মুহূর্তে চোখ সরিয়ে নিয়েছে তিথির দিক থেকে। ঠিক এই রূপেই একবার মোহিত হয়েছিল সে। তাপসী তাকিয়ে আছে তিথির দিকে। তিথি এবার তাপসীর সামনে এসে বলল, এখন কেমন আছেন ম্যাম? শুনলাম আপনার শরীরটা ভালো নেই। তাপসী মাথা নেড়ে জানালো সে ভালো আছে। ইতিমধ্যে একজন এসে তিথিকে ডেকে নিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রোগ্রাম বেশ ভালোভাবেই হলো। তিথিও খুব সুন্দর করে সঞ্চালনা করলো। একেবারে শেষে এসে তিথি সবাইকে ধন্যবাদ জানালো। সবাই চেয়ার ছেড়ে উঠতে যাবে, এমন সময় তিথি বলল, একবার বসুন সবাই, শেষ কবিতা যে এখনো বাকি। তিথি কথাটা বলেই বিনোদের দিকে তাকিয়ে শুরু করলো, তারপর সব ফেলে ছুটে যাওয়া তোমার কাছে। নির্লজ্জের মতো বাড়তে থাকে তোমাকে ছোঁয়ার ইচ্ছেরা। তুমি সব বুঝে কাছে টানো। ক্ষণিকের নিস্তব্ধতা ভাঙে বৃষ্টির শব্দ। এখন জানো, হারিয়ে যাওয়া সব কিছুতে বড় টান আমার। থেকে যাওয়ার গল্পগুলো মনে ধরে না। বন্দি দশা থেকে মুক্তি পেতে চাই সম্পর্ক। তুমিও ঠিক এইভাবেই দূরে থাকো, তোমার কাছে যাওয়ার বাহানা খুঁজবো। নিজেকে গণ্ডির মধ্যে রেখো, যে গণ্ডি পেরিয়ে সহজে তোমার কাছে যাওয়া যায় না। পারলে নিজের দর বাড়াবে। এক জীবনের সব অপেক্ষা নিয়ে তোমায় কিনবো। সহজেই পাবো না তোমাকে, ছটফট করব। পাওয়ার ইচ্ছেরা এইভাবে বেঁচে থাকবে আজীবন। সম্ভবত মানুষ মানুষকে পায় না, একসাথে থাকলেই থাকা হয় না। সবারই জগৎ আলাদা, ইচ্ছেও আলাদা। আমার হিসেব আমাকেই দিতে হবে। তার চেয়ে বরং মুহূর্তগুলোকে পরাধীন করে লাভ নেই। সময় থাকবে অল্প। থেকে যাওয়ার ইচ্ছে প্রবল। স্মৃতিদের নিয়ে গল্প লিখবে। পরের বার শুনিও আমায় বিষণ্ণতার দিনে। কি ভাবছো, কেন রেখেছি তোমাকে আমি? তোমাকে রেখেছি আমি আমার ভিতরের ভালো লাগা সৃষ্টি করবার জন্য। ডাকলেই একবারে সাড়া দিও না, চাইলেই ছুটে চলে এসো না। সস্তা করে দিও না আমার গল্পগুলোকে। এখন জানো, হারিয়ে যাওয়া সব কিছুতে বড় টান আমার। তিথি এবার থামল। বিনোদের দিকে তাকিয়ে মুচকি হাসল। বিনোদ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তিথির দিকে। তাপসী চেয়ারটায় ধপ করে বসে পড়ল। বিড়বিড় করে বলল, এই লেখা তো সুদেষ্ণার। রাত 12টা, তাপসীর চোখে ঘুম নেই। জানালার দিকে তাকিয়ে বসে আছে। মাথায় ঘুরছে নানা রকম প্রশ্ন। এর উত্তর কারোর কাছে নেই। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, বিনোদকে সে হারিয়ে ফেলবে না তো? তাপসী, কিছু কথা ছিল তোমার সাথে। বিনোদের কথা শুনে ঘুরে তাকালো সে। তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ বলো। বিনোদ চেয়ারে বসলো। বলার আগে কিছুক্ষণ সময় নিল। তারপর বলল, সুদেষ্ণার বইগুলো কোথায় আছে? তাপসী ঢোক গিলে বলল, আমি জানি না। তাছাড়া আমার কাছে ওর কোনো বই ছিল না। ছিল, সুদেষ্ণা চলে যাওয়ার পরেও তোমার কাছে আমি ওর বই দেখেছিলাম। তোমার ভুল হচ্ছে বিনোদ, আমার কাছে ওর কোনো বই ছিল না। তোমরা তো একে অপরের প্রিয় বান্ধবী ছিলে। ওর সব জিনিস তো তোমার কাছেই ছিল তখন।
হয়তো ছিল, কিন্তু এখন নেই। বিনোদ চুপ করে গেল, তাপসীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তাপসী আবার জানালার দিকে ঘুরে গেল। বিনোদ এবার বলল, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। আমাকে শুধু একটা কথা বলো, আজ তিথি যে কবিতাটি প্রোগ্রাম শেষে আবৃত্তি করলো, সেটা কি সুদেষ্ণার লেখা? তাপসী মনের মধ্যে সব চেপে রেখে বলল, আমার জানা নেই। এত বছর পর এইসব মনে থাকার কথা নয়। বিনোদ রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তারপরে মৃণালবাবু ঢুকলেন। তাপসীর দিকে তাকিয়ে বললেন, এবার তোর কথা আমার বিশ্বাস হচ্ছে। আজ মেয়েটাকে দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। কিছু তো একটা রহস্য আছে। তাপসী ওর বাবার দিকে তাকিয়ে বলল, এবার যা করার আমাকেই করতে হবে বাবা। মৃণালবাবু বললেন, আমি আছি তোর সাথে, তোর কোনো চিন্তা নেই। মৃণালবাবু চলে গেলেন নিজের রুমে। তিথি ফিরে এসেছে নিজের রুমে। এসে আবার আয়নার সামনে দাঁড়ালো। এক এক করে চুড়ি, হার, কানের খুলতে লাগলো। এখনো সে নিজের মধ্যে নেই। তারপর চোখে মুখে জল নিয়ে আয়নার সামনে তাকাতেই আবার ফিরে এলো নিজের জগতে। এতক্ষণ অবধি যেন নিজের মধ্যে নিজে অনুপস্থিত ছিল। বারবার হাত মুখ দেখতে লাগলো। পরনে নীল শাড়ি দেখে অবাক হলো, অথচ আজ প্রোগ্রামে যে সাদা শাড়ি পরবে ভেবেছিল। আয়নার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মাথাটা ভীষণ ব্যথা হচ্ছে তার। আর কিছু ভাবতে ভালো লাগছে না। শাড়িটা চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়লো। একটু পরে ঘুম নেমে এলো চোখে। ঘরের মধ্যে একটা আওয়াজে ঘুম ভাঙলো মৃণাল বাবুর। ভোরের আলো তখনও ফোটেনি। বাইরেটা অন্ধকার। চোখ খুলতে দেখলেন সামনের চেয়ারটা দুলছে। কেউ যেন সেখানে বসেছিল। অথচ এখন কে আসবে তার রুমে? পাশে টেবিলে রাখা চশমাটা পরলেন। তারপর দেখলেন চেয়ারটা স্থির, কিন্তু তার রুমে দরজাটা খোলা। তিনি ভাবলেন হয়তো ভুলবশত দরজাটা বন্ধ করতে তিনি ভুলে গেছেন। তাই উঠে বোতল থেকে জল পান করে এগিয়ে গেলেন দরজার কাছে। তারপর দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই দেখলেন চেয়ারে সুদেষ্ণা বসে আছে। মৃণালবাবু ভয়ে দাঁড়িয়ে গেলেন, কিন্তু মুখ থেকে একটা কথাও আর বের হলো না। সুদেষ্ণা ক্রূর হাসি হাসতে লাগলো। তারপর হঠাৎ হাসি থামিয়ে বলল, ভালো আছো কাকু? সকাল 8টা। তাপসীর ঘুম ভাঙল। কাল অনেক রাত অবধি সে জেগেছিল। পাশে বিনোদ তখনও ঘুমোচ্ছে। অনেক রাত করে হয়তো বাড়ি ঢুকেছে। ইচ্ছে করে বিনোদকে আর ডাকলো না সে। ঘুমন্ত বিনোদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আজও সেই একই রকম ভালোবাসে তাকে। তারপর হঠাৎই সুদেষ্ণার মুখটা ভেসে উঠল। তাপসী বিছানা ছেড়ে উঠল। বাবার রুমের দিকে তাকিয়ে দেখলো রুম বন্ধ। বাবাও তো অনেক রাত অবধি জেগেছিল। তাই তাপসী ভাবলো আর একটু পর ডাকবে। নিজে গিয়ে আজ ব্রেকফাস্ট বানালো। 9টার দিকে বিনোদ ফ্রেশ হয়ে নিচে নামলো। তাপসী বিনোদকে ব্রেকফাস্ট দিল। বিনোদ জিজ্ঞাসা করলো, বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। তাপসী বলল, আমি গিয়ে বাবাকে ডাকছি, অনেক রাত অবধি জেগেছিল তো, তাই হয়তো ঘুম ভাঙেনি এখনো। এমনিতেই শীতের সময় বলে দিনের আলো ফুটতে দেরি হয়। তাপসী বাবার রুমের কাছে গিয়ে কয়েকবার বাবা বাবা বলে ডাকলো, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকলো। বিনোদ এবার এসে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। তারপর বিনোদ ঠান্ডা মাথায় একজনকে ফোন করে আসতে বলল। এদিকে তাপসীর মনে তখন অজানা এক ভয় কাজ করছে। কিছুক্ষণের মধ্যে বিনোদ যাকে ফোন করে আসতে বলেছিল সে চলে এলো। এসে দরজার লক ভেঙে দিল। দরজা খুলতে তাড়াতাড়ি করে তাপসী ভিতরে ঢুকলো। দেখলো তার বাবা ফ্লোরে শুয়ে আছেন। কয়েকবার ডাকলো তাপসী, কোনো সাড়া পেল না। বিনোদ ততক্ষণে ডাক্তারকে ফোন করে আসতে বলে দিয়েছে। তারপর তিনজনে মিলে ধরে মৃণালবাবুকে বিছানায় শোয়ানো হলো। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, উনি তো অনেক আগেই মারা গেছেন, সম্ভবত ভোরের দিকে। আমার যা অনুমান তাতে মনে হচ্ছে হার্ট ফেল হয়েছে। তাপসীর পা থেকে যেন মাটি সরে গেল। দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়ল। বিনোদ গিয়ে তাপসীকে ধরতেই তাপসী চিৎকার করে কেঁদে উঠল। সন্ধে হয়ে গেছে। তাপসী নিজের রুমে চুপচাপ শুয়ে আছে। সব কাজ সারতে অনেক দেরি হয়েছে আজ। বিনোদ তাপসীর কাছে এলো খাবার নিয়ে। তাপসী খেতে রাজি না হলেও বিনোদের জোরে খেলো। খেতে খেতে কেঁদে ফেললো তাপসী। বিনোদ তাকে জড়িয়ে ধরে বলল, আমি তো আছি। কথাটা শোনা মাত্র তাপসীর ভয়ে বুক কেঁপে উঠল। এবার বিনোদকে সে হারিয়ে ফেলবে না তো? দেখ তিথি, আমার মনে হয় তুই কাজটা একদম ঠিক করিসনি। এইভাবে লাইব্রেরি থেকে বই চুরি করে নিয়ে চলে এলি। বিশ্বাস কর নেহা, আমি বইটা চুরি করিনি। কদিন ধরে আমার সাথে অনেক কিছু হচ্ছে যা আমি তোকে বোঝাতে পারবো না। তোর এই কথা শুনে আমি মোটেই তোর সাথ দেব না। তুই কোনো বাহানা বানাতে পারবি না। তুই বিশ্বাস কর বা না কর, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। কথাটা বলে তিথি চলে গেল। নেহা তিথির এমন আচরণ দেখে একটু অবাক হলো। বাড়ি থেকে আসার পর থেকে দেখছে তিথি কেমন যেন একটু চুপচাপ হয়ে আছে। এতদিন নেহা এখানে ছিল না, তার মাঝে লাইব্রেরি থেকে এই বইগুলো নিয়ে এসেছে। অথচ বলছে নিজেও জানে না এই বইগুলো কিভাবে তার কাছে এসেছে।
তিথি নেহাকে ছেড়ে একাই কলেজ চলে এসেছে। এসে গাছের তলায় চুপচাপ বসে আছে। এই কদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বারবার ভাবছে। বারবার ওর মনে হচ্ছে অন্য কেউ ওকে চালনা করছে। এখন আর বৃদ্ধা মহিলাটির দেখা পায় না তিথি। অনেকবার চেষ্টা করেছিল খোঁজার, আশেপাশে অনেকে জিজ্ঞাসা করেছিল তার ব্যাপারে, কিন্তু কেউ তাকে দেখেনি। পিছন থেকে নেহা এসে তিথিকে জড়িয়ে ধরে বলল, রাগ করেছিস? তিথি নেহার হাতটা ধরে নিজের সামনে টেনে নিয়ে এসে বলল, না না, রাগ কেন করব? নেহা তিথির কাছে বসলো। তিথিকে দেখে নেহা বুঝতে পারছে কিছু একটা তিথির সাথে হচ্ছে। তিথি তো সব সময় হাসি খুশি থাকা একটা মেয়ে, কিন্তু এখন কেমন যেন চুপচাপ হয়ে আছে। তাপসী কলেজে এসেছে আজ। তিথি আর নেহার সামনে এসে বলল, নেহা একটু পরে তুমি আমার সাথে দেখা করবে। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, একা আসবে? তিথি অবশ্য তাপসী ম্যামের দিকে তাকায়নি, কিন্তু নেহা ভয়ে ঢোক গিলে বলল, আমি আবার কি করলাম? কালই তো বাড়ি থেকে ফিরেছি, আর আজ কলেজে এসেছি। হঠাৎ করে তিথি কেমন যেন বদলে গেল। মাটির দিকে তাকিয়ে বলল, তুই গিয়ে দেখা কর, আমি আছি। ওই মহিলাকে আমি ছাড়বো না। ওই কী সব বলছিস, পাগল নাকি তুই? নেহার কথায় সম্বিত ফিরল তিথি। তারপর নেহার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কি বলেছি আমি? নেহা কিছুক্ষণ তাকিয়ে থাকলো তিথির দিকে, তারপর তিথিকে জড়িয়ে ধরলো। তিথি মনে একটু শান্তি পেল। তিথিও জড়িয়ে ধরলো। তারপর নেহা বলল, আমি আসছি ম্যামের সাথে দেখা করে, তুই ক্লাসে যা। আসবো ম্যাম? হ্যাঁ নেহা, এসো। হ্যাঁ ম্যাম, বলুন এবার কি বলবেন? তুমি আর তিথি একসাথে থাকো, রাইট? হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধু। বাহ, খুব ভালো। আমার কিছু জানার আছে তোমার থেকে। হ্যাঁ বলুন। তিথির ব্যবহারে কি কোনো পরিবর্তন তুমি দেখেছো? একটু ভেবে বলল, না তো ম্যাম। উত্তরটা দিতে সময় লাগলো কেন এত? না, আমি ভালো করে ভেবে বললাম, তিথি তো ঠিকই আছে। আর একটা বিষয় জানার ছিল, তিথি কি আজকাল কোনো কবিতার বই পড়ছে, বা তিথি এই ধরনের বই পড়তে ভালোবাসে? কি যে বলেন ম্যাডাম, পড়ার বই শেষ করতে পারছে না, আবার অন্য বই পড়বে? রেগে গিয়ে? তার মানে তুমি বলতে চাইছো সুদেষ্ণা লেখা বইগুলো ওর কাছে নেই? অবাক হয়ে, সুদেষ্ণা? কে সুদেষ্ণা? তাপস একটু থেমে বলল, কেউ না, তুমি যাও এখন। নেহা কথা না বাড়িয়ে বেরিয়ে এলো, কিন্তু তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। কিছু তো একটা ব্যাপার আছে এর মধ্যে, কিন্তু সুদেষ্ণা কে? নেহা দুটো ক্লাস করে হস্টেলে ফিরে এলো একা। তিথি কলেজেই আছে। তারপর রুমে গিয়ে বইগুলো বের করে দেখলো। প্রত্যেকটা বই লিখেছে সুদেষ্ণা। নেহা কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। এই বইগুলোর মধ্যে এমন কি আছে যার জন্য তাপসী ম্যাম এমন একটা রিয়াক্ট করলো? কিরে, হস্টেলে ফিরে এলি যে? তিথির গলা পেয়ে তাড়াতাড়ি বইটা রেখে দিল নেহা। তারপর বলল, এমনি চলে এলাম। তুই কেন চলে এলি? তিথি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো লাগছে না নেহা। নেহা তিথির কাছে এসে বসলো। তারপর বলল, হ্যাঁ রে তিথি, সুদেষ্ণাকে? তিথি তাকালো নেহার দিকে। তারপর বলল, জানি না নেহা। ওই বইগুলো সুদেষ্ণা লেখা, অথচ কে এই সুদেষ্ণা আমি জানি না। এই বইগুলো কিভাবে আমার কাছে এলো কিছুই বুঝতে পারছি না। নেহা তিথিকে থামিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে এত ভাবতে হবে না। দুজনে মিলে ঠিক বের করে নেব সুদেষ্ণাকে। তিথিকে চুপ করে থাকতে দেখে নেহা বলল, আচ্ছা চল আজ একটু ঘুরে আসি। কতদিন দুজনে মিলে ঘুরিনি। তিথি হাসলো। বিকেলের দিকে বেরিয়ে গেল দুজনে। মার্কেটে এসে দুজনে পছন্দের খাবার খেলো। তিথি এখন বেশ হাসি খুশিতে আছে। নেহা সেটা বুঝতে পেরে শান্তি পেল। তারপর তিথিকে বলল, তুই বেশি চাপ নিস না, তুই এইরকমই থাক। তিথি আবারও হাসলো। তিথি বোস। কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। বিনোদবাবুর গলা পেয়ে তিথি বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? বিনোদ বলল, ভালো আছি। তারপর তিথি নেহার সাথে বিনোদের আলাপ করিয়ে দিল। নেহা বিনোদবাবুর পরিচয় পেল। তারপর বিনোদ ওদের নিয়ে গেল চায়ের দোকানে, যেখানে বিনোদ আর তিথি আগে একবার চা খেয়েছিল। তিথি হাসতে হাসতে বলল, চায়ের গরম ছ্যাঁকাটা মনে আছে তো আপনার? কথাটা বলে দুজনে হাসলো। নেহা অবাক হয়ে তাকালো ওদের দিকে। তারপর জিজ্ঞাসা করলো তিথিকে, কি ব্যাপার রে? তিথি হাসতে হাসতে বলল, আর বলিস না, একদিন বিনোদবাবুর সাথে এখানে বসে চা খাচ্ছিলাম। তারপর অসাবধানতার কারণে বিনোদবাবুর হাতে গরম চা পড়ে গিয়েছিল। আড্ডা বেশ জমজমাট হলো। নেহা খেয়াল করলো বিনোদবাবু তিথির সাথে বেশ ভালোভাবে গল্প করে যাচ্ছেন, যেন কতদিনের পরিচিত তারা। নেহা বলল, এক কাজ কর, তুই বিনোদবাবুর সাথে কথা বল, আমি একটু মার্কেট থেকে ঘুরে আসছি। কটা জিনিস নিতে হবে। সন্ধে প্রায় হয়ে গেছে। মার্কেটে জিনিস কিনতে কিনতে নেহার মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। তারপর ঘুরে তাকাতেই তাপসী ম্যামকে দেখে ঘাবড়ে গেল। তারপর বলল, ম্যাম আপনি এখানে? তাপসী কাতর স্বরে বলল, তুমি একবার চলো আমার সাথে, অনেক কথা আছে তিথির ব্যাপারে। ওই মেয়েটা মোটেও ভালো নয়।
নেহা বেশ অবাক হলো। তারপর তাপসীর কথায় রাজি হয়ে তাপসীর বাড়িতে গেল। তাপসী নিজের বাড়িতে নিয়ে এসে আলমারি থেকে কয়েকটা ছবি বের করলো। নেহা অবাক হয়ে তাকিয়ে আছে তাপসী ম্যামের দিকে। তাপসী ছবিগুলো নিয়ে এসে নেহাকে বলল, দেখো ভালো করে ছবিগুলো। নেহা ছবিগুলো হাতে নিয়ে দেখতে চমকে গেল। তিথির মতো অবিকল দেখতে এই মেয়েটি কে? তাপসী বলল, কি হলো, অবাক হচ্ছ তো? এই মেয়েটি তিথির মতো দেখতে হলেও তিথি নয়। ওর নাম সুদেষ্ণা, আমার বান্ধবী। আমরা একসাথে পড়তাম। নেহা ছবিগুলো ভালো করে দেখতে দেখতে বলল, ইনি সুদেষ্ণা? তাপসী বলল, হ্যাঁ, এর লেখা বইগুলো তিথির কাছে আছে। নেহা একটু ঘাবড়ে গিয়ে বলল, না তো, তিথির কাছে কোনো বই নেই। তাপসী বলল, আমার কাছে কোনো কিছু লুকোনোর চেষ্টা করো না নেহা, নয়তো তিথিকে বাঁচানো যাবে না। নেহা আঁতকে উঠে বলল, কী সব বলছেন আপনি? তাপসী বলল, ঠিকই বলছি, তিথি নিজের জগতে নেই। ও নিজেকে সুদেষ্ণা ভাবছে। বইগুলো লাইব্রেরি থেকে নিয়ে গেছে। পড়তে পড়তে নিজেকে সুদেষ্ণা ভেবে বসে আছে। হয়তো আগেও সুদেষ্ণার ব্যাপারে কিছু শুনেছিল। নেহা অবাক হয়ে বলল, কি শুনেছিল? তাপসী চেয়ারে বসলো, তারপর একটু থেমে বলল, সুদেষ্ণা আর আমি একসাথে পড়তাম। সুদেষ্ণার মা আমার বাড়িতে রান্না করতেন। আমার বাবা ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছিল। খুব বুদ্ধি ছিল ওর। আমরা ধীরে ধীরে বড় হলাম। তখন আমার জীবনে বিনোদ আসে। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসতাম। কিন্তু সুদেষ্ণা সেটা সহ্য হতো না। সবসময় বিনোদের কাছে আসার চেষ্টা করত। বিনোদ একদম ওকে পছন্দ করতো না। একদিন বিনোদকে প্রেমের প্রস্তাব দেয় সুদেষ্ণা। বিনোদ তা প্রত্যাখ্যান করলে সেই অপমান সহ্য করতে না পেরে সুদেষ্ণা আত্মহত্যা করে। আমরা দুজনে এই কলেজে তখন পড়তাম। পরে ওর লেখা বইগুলো আলাদা করে সরিয়ে রাখা হয়, কারণ এই বইগুলো যে পড়তো সেই কেমন অদ্ভুত আচরণ করত। নেহা কিছুক্ষণ থেমে বলল, বইগুলো তিথির কাছেই আছে। আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। আমি বইগুলো আপনাকে ফেরত দেব। তাপসী বলল, আমি জানতাম বইগুলো তিথির কাছে আছে। তুমি এক কাজ করো, তিথি ঘুমিয়ে গেলে বইগুলো রাতে আমার কাছে নিয়ে আসবে। আমি কলেজেই থাকবো। হস্টেলের গেট আর কলেজের গেট খোলা থাকবে। কোনো সমস্যা হবে না তোমার। নেহা বলল, ঠিক আছে। এখন আমাকে যেতে হবে। তাপসী বলল, আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দিয়ে আসবে। নেহা আবার তিথির কাছে ফিরে এলো। নেহা আসতেই তিথি বলল, এতক্ষণ অবধি কোথায় ছিলি? তোর জন্য বিনোদবাবু আমাকে রেখে যেতে পারেননি? নেহা বলল, একটু কাজ ছিল। তারপর বিনোদবাবু তিথিকে আর নেহাকে হস্টেলের সামনে নামিয়ে দিল। তিথির একটা ফোন আসতেই তিথি একটু এগিয়ে গেল। নেহা এই সুযোগে বিনোদবাবুকে বলল, এই মেয়েটার থেকে একটু দূরে থাকবেন, ওর মাথায় একটু সমস্যা আছে। বিনোদ অবাক হয়ে বলল, এইসব কি বলছো তুমি? নেহা বলল, তিথিকে দেখে অস্বাভাবিক মনে হয় না আপনার? বিনোদ বলল, একদমই না, মেয়েটা ভীষণ ভালো। নেহা বলল, তিথিকে ভালো করে চিনতে হলে আজ রাতে সজাগ থাকবেন। ফোন নাম্বারটা দিন, এই কাছাকাছি থাকবেন, সব সত্যি জানতে পারবেন। বিনোদ ভীষণ অবাক হলো। তবে রহস্য যে বাড়ছে। তিথি আর সুদেষ্ণা সবকিছু গুলিয়ে যাচ্ছে বিনোদের থেকে। বিনোদ ফোন নাম্বারটা দিল। নেহা তিথির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিথি চোখটা বন্ধ করলো। নেহা ধীরে ধীরে বলল, ঘুমিয়ে পড়, আমি আছি। তিথিও নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল নেহার। ফোনটা হাতে নিয়ে দেখল তাপসী ম্যাম অনেকবার ফোন করেছে, কিন্তু নেহা এমন গভীর ঘুমিয়ে গেল কিভাবে? ও তো তিথির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। পাশে দেখলো তিথি নেই। তাড়াতাড়ি উঠে বাথরুমে গিয়ে দেখলো সেখানেও নেই। নেহার এবার ভয় লাগতে শুরু করলো। তাড়াতাড়ি বিনোদকে ফোন করলো। বিনোদ জানালো তাপসী কাজ আছে বলে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। নেহা বিনোদকে আসতে বলল হস্টেলে। নেহা বাইরে বেরিয়ে এসে তিথিকে খুঁজলো, কিন্তু তিথিকে পেল না। সামনে তাকিয়ে দেখলো গেট খোলা। তাপসী কলেজের গেটের কাছে অপেক্ষা করছে। হস্টেলের সামনে ইচ্ছে করেই গেল না। নেহার তো এত দেরি করার কথা নয়। মেয়েটা ঘুমিয়ে গেল নাকি? কলেজের ভিতরে তাকালো একবার। সামনে গাছটাকে দেখে বুকটা ধড়াস করে উঠল। অন্ধকারে তার ডালপালা দেখে মনে হচ্ছে যেন তাকে ডাকছে। পিছন ফিরে তাকাতেই একটা ছায়া দেখতে পেল, যেন কেউ আসছে। তাপসী দাঁড়িয়ে থাকলো। আর একটু সামনে আসতেই তাপসী চমকে গেল। আমতা আমতা করে বলল, তুমি এত রাতে কি করছো তিথি? তিথি তাপসীর হাতটা ধরে ক্রুড়ো হাসি হেসে বলল, পুরনো হিসেব বাকি আছে যে। এই বলে তাপসীকে টেনে কলেজের ভিতরে নিয়ে গেল। তাপসী শত চেষ্টা করেও হাতটা ছাড়াতে পারল না। নেহা হস্টেলের গেটের কাছে অপেক্ষা করছে বিনোদের জন্য। বিনোদ আসতেই গাড়িটা রেখে বিনোদ নেহার সামনে এসে দাঁড়ালো। নেহা প্রথম থেকে সবটা জানালো। তারপর দুজনে ছুটে গেল কলেজের গেটের কাছে। সেখানে এসে থামলো দুজনে। পরিষ্কার শুনতে পারছে তিথি আর তাপসীর কথা। তিথি তখন নিজের জগতে নেই। বারবার বলছে, আমার থেকে বিনোদকে কেড়ে নিলি কেন তুই? বেশ করেছি, বিনোদ আমার ছিল, আমারই থাকবে। বিনোদকে পাওয়ার জন্য আমাকে মেরে ফেললি? একবারও আমাদের বন্ধুত্বের কথা ভাবলি না?
বিনোদকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারতাম, কিন্তু বিনোদ তো আমাকে ভালোবাসতো। তুই তো জানতিস। হ্যাঁ জানতাম, কিন্তু বিনোদের সাথে আমার বিয়ের কথা হয়েছিল আগে থেকেই, আমার বাবা ঠিক করে রেখেছিল। আমরা বড় হলাম, তুই বিনোদের সামনে এসে দাঁড়ালি, আর বিনোদ তোকে ভালোবাসতে শুরু করলো। বিনোদ তো তোকে কোনোদিন ভালোবাসেনি তাপসী। জানি আমি, এখনো বাসে না, তাও আমি আমার কাছে ওকে আটকে রাখবো। বিনোদ আর নেহা এবার ওদের সামনে এসে দাঁড়ালো। বিনোদকে দেখে তাপসী চমকে গেল। তাপসী বলল, দেখছো বিনোদ, মেয়েটা কি সব উল্টোপাল্টা বলছে। বিনোদ তাকিয়ে থাকলো তাপসীর দিকে। তাপসী পাগলের মতো তখনও বলে যাচ্ছে, আমি তোমাকে ভালোবাসি বিনোদ, সুদেষ্ণার থেকেও বেশি। আমি তোমাকে পাওয়ার জন্য ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। বিনোদ অনেক রাগ নিয়ে তাকিয়ে আছে তাপসীর দিকে, তারপর বলল, এত বছর ধরে আমাকে মিথ্যের মধ্যে রেখেছিলে তুমি। তুমি আর তোমার বাবা বলেছিলে সুদেষ্ণা অন্য কারোর সাথে পালিয়ে গেছে, আর আমিও সেটা পরে বিশ্বাস করেছিলাম। তারপর পরিবারের কথা শুনে তোমাকে বিয়ে করেছিলাম। তাপসী এবার বিনোদের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কারোর হতে দেব না বিনোদ। আমি জানি আমাকেও মরতে হবে। সুদেষ্ণা আমার বাবাকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলবে। তুমিও সবটা সত্যিটা জানার পর আমাকে ঘৃণা করবে, কিন্তু আমার একটাই শান্তি, তুমি কারোর হবে না। কথাটা বলেই ক্রূর হাসি হাসলো। বিনোদ তাকালো তিথির দিকে, তারপর বলল, তাপসীকে মেরো না, ওকে বেঁচে থাকতে হবে, যাতে ওর পাপের শাস্তি পায়। তিথির ভিতরে থাকা সুদেষ্ণা তখন বলল, আমি ওকে মারবো না, আমি ওর বাবাকেও মারিনি। তিনি তো আমাকে দেখে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেছেন, আমি কাউকে মারতে আসিনি। আমি এই 25 বছর ধরে চেপে রাখা সত্যিটা শুধু প্রকাশ করতে চেয়েছিলাম। নেহা এগিয়ে এসে বলল, তাপসী ম্যাম সন্ধেবেলা বলেছিলেন বিনোদবাবু নাকি সুদেষ্ণাকে একদম পছন্দ করতেন না, অথচ আমি লক্ষ্য করেছিলাম বিনোদবাবু তিথির সাথে বেশ ভালো করে কথা বলছিলেন। তিথি তো দেখতে সুদেষ্ণার মতো, তাহলে কেন উনি এত কথা বলছিলেন তিথির সাথে? আমার তখনই সন্দেহ হয়, তাই আমি চেয়েছিলাম সবটা প্রকাশ হোক। বিনোদ তিথির দিকে তাকিয়েই আছে, যদিও এখন সুদেষ্ণা তিথির মধ্যে রয়েছে। এদিকে তাপসী পাগলের মতো হেসে যাচ্ছে। বিনোদ এবার তাপসীর দিকে তাকিয়ে বলল, কি করেছো তুমি সুদেষ্ণার সাথে? তাপসী হাসি থামিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে নেহা তার ফোন থেকে রেকর্ড করে রাখলো। তাপসী বলা শুরু করলো, সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। সুদেষ্ণা এসে তাপসীকে বলল, তুই যদি বিনোদকে ভালোবাসিস তাহলে আমি সরে যাচ্ছি। আমি চাই না আমাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। তাপসী তখন হেসে বলল, তাই নাকি? কিন্তু বিনোদ তো তোকে ভালোবাসে, আর ওর মন থেকে তোকে মুছতে হলে তোকে তো পুরোপুরি দুনিয়া ছাড়তে হবে। কথাটা বলা মাত্র তাপসী ধারালো ছুরি সুদেষ্ণার পেটের মধ্যে বসিয়ে দেয়। সুদেষ্ণার গলা পেয়ে তাপসীর বাবা মৃণালবাবু ছুটে আসেন। তারপর ঠান্ডা মাথায় বাবা মেয়ে মিলে রাতের দিকে এই কলেজে সুদেষ্ণার বডিটা নিয়ে এসে পুঁতে দেয়। তারপর তার উপর গাছ লাগিয়ে দেয়, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। এরপর দুজনে মিলে প্ল্যান করে সবাইকে জানায় সুদেষ্ণা পালিয়ে গেছে। বহু খোঁজার পর যখন আর তাকে পাওয়া গেল না, তখন সবাই এটা বিশ্বাস করে নিল সুদেষ্ণার মা মেয়ের শোকে মারা গেলেন। তাপসী এবার থামলো, নেহা রেকর্ডিং বন্ধ করে দিল। বিনোদ তাকালো এবার তিথির দিকে। তিথি তখন ধীরে ধীরে পেছনের দিকে হাঁটতে লাগলো। বিনোদ বলল, যেও না সুদেষ্ণা। তিথি কিছুটা যাওয়ার পর হঠাৎ পড়ে অজ্ঞান হয়ে গেল, আর তার শরীর থেকে একটা ছায়া গাছের সাথে মিশে গেল, যেন সুদেষ্ণা এবার মুক্তি পেল। আজ 7 দিন ধরে তিথি নার্সিংহোমে ভর্তি। কলকাতা থেকে তার পরিবার এসেছে। সবাই জেনে গেছে তাপসী ম্যামের কথা, তবে সুদেষ্ণার আত্মা যে এতদিন ধরে তিথির মধ্যে ছিল তা কেউ জানে না। তিথি একটু ঠিক হতে নেহা সবটা জানিয়েছে। তিথির হাত ধরে বলেছে এই কথা শুধু বিনোদবাবু, তিথি আর নেহার মধ্যে থাকবে। নেহার করা রেকর্ডিংটা খুব কাজে লেগেছে পুলিশের। তাপসী এখন জেলে, যদিও সে নিজেও সব স্বীকার করে নিয়েছে, কারণ সে জানে বিনোদ সব সত্যিটা জানার পর তাকে ঘৃণা করতে শুরু করেছে। কিছুক্ষণ পর বিনোদবাবু এলো। তিথির কেবিনে তখন নেহা ছিল। তিথিকে দেখে জিজ্ঞাসা করলো, এখন কেমন আছো? তিথি ঘাড় নেড়ে বলল, ভালো আছি। বিনোদ ব্যাগ থেকে একটা পুরনো অ্যালবাম বের করে তিথিকে দিল। তিথি উল্টে পাল্টে ছবিগুলো দেখছে। ছবিতে আছে সুদেষ্ণা আর তাপসী, অনেক আগের ছবি। হঠাৎ একটা ছবি দেখে তিথি থেমে গেল। আঙুল দেখিয়ে বলল, এই মহিলাটি কে? বিনোদ বলল, ইনি সুদেষ্ণার মা। তিথি তখন উত্তেজিত হয়ে বলল, ইনি তো আমাকে বলেছিলেন বইয়ের ব্যাপারে, বলেছিলেন সব অন্ধকার দূর হবে আমার হাত দিয়ে। নেহা বলল, উনি তো মারা গেছেন সুদেষ্ণা নিখোঁজ হওয়ার পর থেকে। তিথি শান্ত হলো। বিনোদ বলল, হয়তো এবার মা মেয়ের আত্মা শান্তি পাবে। একজনের জেদের জন্য, কর্মের জন্য এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। বিনোদ উঠে দাঁড়িয়ে বলল, যাই আমি এবার। তিথি বলল, আমি সুদেষ্ণা নই, আমি তিথি, কিন্তু আমি তার মতো দেখতে। আপনি এই ছবিগুলো নিয়ে যান। সুদেষ্ণা নেই ঠিকই, কিন্তু তার স্মৃতি আজীবন রয়ে যাবে।
আমি সুদেষ্ণা দেবীর লেখা বইগুলো আপনার কাছে পাঠিয়ে দেব। বিনোদ বলল, জানি আমি। প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম ভীষণ অবাক হয়েছিলাম। ভাবলাম এত বছর পর সুদেষ্ণা কিভাবে ফিরে এলো। আমি বিশ্বাস করে নিয়েছিলাম তাপসীর কথা শুনে যে ও কারোর সাথে পালিয়ে গেছে। এত বছর ধরে রাগ পুষে রেখেছিলাম, কিন্তু তোমাকে দেখার পর কোনো রাগ বা ঘৃণা কিছুই জাগ্রত হয়নি। হয়তো ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না। আমি ওর লেখা বইগুলো আবার প্রকাশ করব। ওর বই এবার সবাই পড়বে। বিনোদ চলে যেতে তিথি বলল, বাহ নেহা, তুই তো এত সাহসী, আগে জানতাম না। এত সাহস কিভাবে হলো তোর? রাতে বিনোদবাবুকে নিয়ে কলেজে চলে গেলি সব সত্যিটা জানার জন্য। নেহা তিথিকে ধরে বলল, তোকে যে হারাতে চাইনি, তাই আমি ভীতু থেকে সাহসী হয়ে গেলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।